দিস টাইম ডাক্তার আলাউদ্দিন ভাই কিছু আলোচনা করেছেন, এটা এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ক্লাসটা আমি খুব টায়ার্ড। আমি একদম সকাল 8টায় সিলেট থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছেছি 3:30, 4:30 চেম্বারে গিয়ে এই যে 9:15 পর্যন্ত বলা চলে রুগী দেখে এসে ধরলাম আপনাদেরকে। এরপরও আমি আজকে ক্লাসটা মিস যেতে চাইনি এই কারণে, কেন রোজার আগে আমরা ক্লাস পাচ্ছি না, এই যে লাস্ট ক্লাস। আর অন্ত্রণাটাকে এর মধ্যে একটা কমপ্লিট করে দিতে চাচ্ছি, এটা রোজার পরে পর্যন্ত টানতে চাচ্ছি না। এই জন্য আমি ক্লাসটা মিস করতে চাইনি। তো ব্যস্ততা এবং কি বলবো মানে টায়ার্ড হওয়া সত্ত্বেও আমি ক্লাসটা নিতে চাচ্ছি। আমরা গতদিন সাইকোট্রিক কম্পাউন্ড আমরা পড়েছিলাম। তো সাইকোট্রিক কম্পাউন্ডের রেপার্টরি রুব্রিক্স আমরা পড়ে দেখার চেষ্টা করব যদি আমরা সময় পাই। আজকে আমরা 8টা অঞ্চলসুদের 3টে বাকি রয়ে গেছে। একটা হলো বেসিলাস নাম্বার 7, একটা হলো মিউটাবাইল এবং ফিকালিস। বেসিলাস নাম্বার 7টা একটু বড়, বাকি দুটো ছোট। এই জন্য আমি চেষ্টা করব এই 3টেকে আজকে যদি আমরা শেষ করে ফেলতে পারি তাইলে বলা যাবে যে আমরা অঞ্চলসুদ এই যে প্রায় 7টা ক্লাস ধরে আমরা আলোচনা করলাম, এর একটা আজকে মানে কনক্লুডিং ক্লাস। এই জন্য যারা আসছেন, আমি মনে করি যারা এর আগে ছিলেন, আজকের ক্লাসটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ প্রথম ক্লাসে থাকতে হয়, কনক্লুডিং ক্লাসেও থাকতে হয় যারা বুদ্ধিমান। তো আমরা বেসিলাস নাম্বার 7-এ যাই। একটা দেখেন, এর নামটা একটু পিকুলিয়ার নাম, বেসিলাস নাম্বার 7। এটা আসলে তারা যখন এটা আবিষ্কার করেন, বিভিন্ন ধরনের মানে ব্যাকটেরিয়া গুলাকে এবং ওষুধ গুলাকে চিহ্নিতকরণের একটা কোড দিতেন তারা। ওই কোডে এটার নাম পড়েছিল বেসিলাস নাম্বার 7। তো অর্থাৎ হলো কিনা, আচ্ছা আমি একটু বন্ধ করি, একজনের ডিস্টার্ব করছে। তো এই অঞ্চলসুদ আবিষ্কারের পালায় এটা ছিল 7ম জীবাণু, এই জন্য তার নাম দিয়েছিল তারা বেসিলাস 7। কিন্তু এটাকে এর একটা বাস্তবসম্মত নাম এটা দেওয়া হয়নি, মানে তারা দেননি, যার ফলে পরবর্তীতে এটাকে বেসিলাস নাম্বার 7 হিসেবেই এর নামকরণ করা হয়েছে। তো নাম যাই হোক, তার একদম ফুল একটা মেটেরিয়াল আছে, সেটি আমরা আলোচনা করব যে বেসিলাস নাম্বার 7 কি কেসে আমরা ব্যবহার করতে পারি। একটা হলো যে আমরা যেমন এর আগে নসুদগুলো দেখেছি, প্রত্যেকটারই কিছু প্রধান বৈশিষ্ট্য ছিল প্রত্যেকটা নসুদের। দেখেন, তো এই নসুদটারও একটা প্রধান বৈশিষ্ট্য আছে তার মানসিক এবং দৈহিক ভাবে। এটা কি? সেটা হলো একটা অবসাদ। আর দৈহিক এবং মানসিক অবসাদ তার মধ্যে প্রচন্ড। যেমন আমাদের দৈহিক এবং অবসাদের মধ্যে আমরা জানি আমরা 2টা মেডিসিনকে বেশি আনি আমরা। একটা হলো পিক্রিক অ্যাসিড, একটা হলো মিউরেটিক অ্যাসিড। একটার মধ্যে মানসিক অবসাদ অত্যন্ত বেশি, আরেকটার মধ্যে ফিজিক্যাল মানে শারীরিক অবসাদ অত্যন্ত বেশি। কিন্তু এখানে দেখেন, এই পিক্রিক অ্যাসিড এবং অ্যাসিড বা মিউরেটিক অ্যাসিডের 2 অবসাদ একসাথে এর মধ্যে এসে গেছে। মেন্টাল এবং ফিজিক্যাল ফ্যাটিগ, এই রোগীর যে কোনো লক্ষণের মধ্যে এই যে অবসাদের একটা মানে ভাব থাকবেই। এই জন্য এটাকে প্রধান চরিত্রগত বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। আমরা এর মনের মধ্যে দেখি তার মনের লক্ষণগুলা, আমরা দেখি যে এর সবচেয়ে প্রধান মানসিক লক্ষণ হচ্ছে মানসিক অবসাদ। তার মনে দিকদেশে অবসাদগ্রস্ত, তার কিছু ভালো লাগে না, তার কোনো কাজে সে করতে পারে না, মনের মাঝে জোর পায় না, সব সময় একটা পরিশ্রান্ত বোধ করে, একটা এক্সস্টেড বোধ করে। এই যে ভাবটা, বললাম যেমন কিনা আমরা অ্যাসিড পিক্রিক এবং অ্যাসিড মিউরের মাঝে দেখি, এর এই ধরনের একটা অবসাদ তার মনের মধ্যে থাকে। সে কোনো
পরিশ্রম করতে পারে না, এমনকি মানসিক পরিশ্রম, পড়াশোনা করতে পারে না, একটা কিছু লিখবে, সে লিখতে তার ইচ্ছা হয় না। এই জিনিসটা আমরা মনে রাখবো ছেলেটা। তার চরিত্রগত লক্ষণের মধ্যে হলো তার অবসাদ। এবং আমরা দেখবো তার সমস্ত ফিজিক্যাল লক্ষণের মধ্যে এই অবসাদ আপনি পাবেন, এই উইকনেস আপনি পাবেন। আমরা যেমন করে বলছিলাম যে প্রত্যেকটা ওষুধের একটা একটা মূল সুর থাকে, এটাকে বলে একটা কনসার্টের যেমন একটা মূল টিউনটা থাকে। এই ওষুধগুলোর মধ্যে দেখবেন প্রত্যেকটা ওষুধে একটা প্রধান টিউন, একটা মূল সুর দেওয়া হয়েছে। এই সুর বেসিলাস নাম্বার 7 হলো অবসাদ। অবসাদ বলতে পারেন, ইংলিশে আমরা বলি ফ্যাটিগ, কেউ বলে ওয়ারিনেস, কেউ বলে উইকনেস, কেউ বলে এক্সজশন, যাই বলেন না কেন সেই হলো সেই অবসাদ। এটা যেমন শারীরিক ভাবে আছে, মানসিক ভাবেও আছে। তো আমরা তার মাংসপেশির মাঝে কি দেখবো, তার মাংস এবং স্নায়ু সময়ের মধ্যে একটা দৃঢ়তার অভাব। এর দেখা গেল যে তার এই দৃঢ়তার অভাবের ফলে আমাদের যে স্টোমাক এবং ইন্টেস্টাইন আছে, এর একটা পেরিস্টালসিস হয়। পেরিস্টালসিস মানে পেটের উপর থেকে নিচ পর্যন্ত খাবারগুলোকে নিয়ে যাওয়ার জন্য একদম লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত তার মধ্যে একটা ক্রমান্বয়ে ইন্টেস্টাইনের মাসুলগুলোর মধ্যে সংকোচন প্রসারণ হয়। এই ক্রমান্বয়ে সংকোচন প্রসারণের ফলে খাদ্যবস্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে থাকে, চালিত হয়। আমরা দেখি যে পেসিলিস নাম্বার 7-এ ওই যে বললাম অবসাদ, ওই যে তার এক্সজশন, ওই তার উইকনেস, এর ফলে এই অন্ত্রেরও চালনা শক্তিটা হ্রাস পায়। যদি হ্রাস পায় তাহলে কি হবে, খাবার পেটে পড়েই থাকবে। খাবার পেট থেকে দেখা গেল, আমরা সাধারণত জানি আমরা খাবার খাওয়ার পর পেটে আমাদের ফিজিওলজি বলে 4 ঘন্টায় পেটটা খালি হয়ে যায় নর্মালি, যদি আপনার পেট ঠিক থাকে। যদি আপনার না আবার পাইলোরিক স্টেনোসিস হয়ে যায়, আপনার ডিউডেনাল আলসার হয়ে বা পেপটিক আলসার হয়ে যদি আপনার ক্রনিক আলসার হয়ে ওইখানে পাইলোরিক স্টেনোসিস হয়ে যায়, তাহলে কিন্তু আবার এটা অনেক সময় লাগবে পেট খালি হতে। যার পেটটা ঠিক আছে তার গ্যাস্ট্রিক এমটিং বলি আমরা, গ্যাস্ট্রিক এমটিং, পেট খালি হওয়ার খাদ্যবস্তু, মানে খাদ্যবস্তু পেট থেকে খালি হওয়ার টাইম হলো 4 ঘন্টা। কিন্তু এর পেসিলিস নাম্বার 7-এর বেলা সময় লাগবে বেশি। অনেকক্ষণ আগে খেয়েছে, তারপরে মনে হয় যে পেটটা তার ভার ভার হয়ে আছে, পেটটা ফেঁপে আছে এবং পেটটা ফুলে যায়, ফুলে আছে, এমনকি বলা যায় যেন পেটটা ঝুলে আছে। ঝুলে আছে মানে তার টোন নাই, অ্যাবডোমেনের মাসুলের মধ্যে টোন নাই, তার ইন্টেস্টাইনের যে গায়ের যে মাংসপেশি তার মধ্যে টোন নাই। এই জন্য এগুলো এন্টারপ্টোসিস মানে প্রলাপস হয়ে যায়, ঝুলে যাওয়া, তার পেটটা ঝুলে গেছে। এই ধরতে একটা জিনিস খেয়াল করেন, তার অবসাদটা সর্বত্র, আমরা মানসিক অবসাদে দেখেছি, আবার তার শারীরিক অবসাদে প্রত্যেকটা তন্ত্রে দেখবেন তার এই জিনিসটা আছে। তার সেন্ট্রাল সুর, সেন্ট্রাল টিউন। এবং একই কারণে তার কোষ্ঠবদ্ধতা হবে, যেহেতু তার পেরিস্টালসিস হচ্ছে না, মানে মাংসপেশি গুলো সংকোচন প্রসারণ করছে না, কাজে তার রেকটামের মধ্যেও পেটে যেমন খাবার পড়ে থাকে, রেকটামের মধ্যে পায়খানাটা পড়ে থাকবে, তার মধ্যে কোনো সংকোচন প্রসারণ আসবে না, পায়খানাও হবে না। এই জন্য দেখা গেল দীর্ঘদিন কোষ্ঠবদ্ধ থাকার ফলে তার মধ্যে আবার পাইলসও দেখা দিতে পারে, প্রেশার এফেক্টের কারণে পরশের বলি দেখা দিতে পারে। এবং এর আরেকটা লক্ষণ হলো তার চর্বি জাতীয় খাবার সহ্য হয় না, তার ফ্যাটি ফুড সহ্য হয় না। যেমন আমরা দেখি কার্বোভেজে ফ্যাটি ফুড সহ্য হয় না, এবং আমরা দেখি যে পালসিটিলা সে পছন্দ করে, বাট তার রিচ ফুড সহ্য হয় না। এটা পেসিলিস নাম্বার 7-এও আছে। এবার আমরা যাই তার ইউরোজেনাইটাল সিস্টেম, যৌন ও রেচনতন্ত্র, ওই দেখবেন একই অবস্থা, এখানেও সেই অবসাদ। তার এখানেও তার একটা দুর্বলতা এবং দৃঢ়তার অভাব তার দৃষ্টি হয়, যার ফলে কি হবে, প্রস্রাবের ব্যাগটা তার দুর্বল হবে। প্রস্রাবটা যেমন কারো যদি প্রস্রাব চাপে, মানে তার যে ব্লাডারের যে মাসুল আমরা বলি, এটার নাম হলো অ্যানাটমি ডেট্রুসর মাসুল। যারা অ্যানাটমি পড়ছি আমরা বিএইচএমএস এর, নিশ্চয়ই সবাই জানেন, যদি আমরা পড়াশোনা করে পাশ করে থাকি। আমি যদি বলি যে বলেন তো দেখি
ইউরিনারি ব্লাডের মাসুলটার নাম কি? শর্ট করে বলতে হবে, এটা ডেট্রুসর মাসুল। তাহলে ডেট্রুসর মাসুলে সংকোচন প্রসারণ করবে না, যেহেতু করবে না বা যেহেতু কম করবে, এই জন্য প্রস্রাবটা বেগে, একটা যদি সুস্থ সবল মানুষ প্রস্রাব করে ফুল বেগে দেখবেন একদম তীরের মতো প্রস্রাবটা পড়ছে, কিন্তু এর দেখা যাবে না, প্রস্রাবটা ফোটা ফোটা হয়ে দুর্বল একটা বেগ নিয়ে বের হচ্ছে, যার ফলে এদের এটাকে বলে ব্লাডার এমটি। তার ব্লাডারটা পুরোপুরি এমটি হবে না, ওই কিছু থেকে যাবে, আমরা বলি পিভিআর, পোস্ট ভয়েডাল রেসিডিউ। দেখা যাবে তার হয়তো 80 সিসি যে আলট্রাসোনোগ্রাফি করে, তার দেখা যাবে তার প্রস্টেট ঠিক আছে, প্রস্টেট ভালো, কোনো সমস্যা নেই, অথচ তার পিভিআর, পোস্ট ভয়েডাল রেসিডিউ, তার হয়তো দেখা গেল 100 সিসি। এটা অ্যাকচুয়ালি হলো যে তার ডেট্রুসর মাসুল, ব্লাডের মাসুলটা অবসাদের কারণে, তার উইকনেসের কারণে সে খালি করতে পারছে না প্রস্রাবকে। এবং একই জিনিস আমরা দেখি তার যৌন ক্ষমতার মধ্যে একই প্রভাব পড়বে, যেহেতু সে একজোশন। যৌন ক্ষমতার মধ্যে আমরা আমাদের কাছে যখন সেক্সুয়াল রোগী আসে, আমরা বলি অনেক সময় ইডি, ইরেকটাইল ডিসফাংশন, অনেক সময় বলি পিএমই, প্রিমেচুর ইজাকুলেশন, বা অনেকের বাংলাতে বলে ধ্বজভঙ্গ, তার তার পেনিসি ইরেকশন হয় না। তো এই জিনিসগুলা সেক্সের মধ্যে দুই ধরনের জিনিস, দুইটা এলিমেন্ট বিদ্যমান, আমরা রোগীকে বুঝাই দিই। একটা হলো মেন্টাল সাইকিক, আর একটা হলো ফিজিক্যাল। মেন্টাল নিউরোজেনিক এই একটা পোর্শন আছে, অ্যাকচুয়ালি ফিজিক্যাল। ফিজিক্যাল মানে তার মধ্যে যখন তার যৌন চেতনা আসবে, তার মধ্যে প্রবল বেগে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। ব্লাড সার্কুলেশন বেড়ে গিয়ে পেনিসের মধ্যে 3টা সিলিন্ডারের মতো জিনিস থাকে, তার পাশে যে 2টা থাকে, এই 2টা হলো স্পঞ্জি, এর মধ্যে প্রবল বেগে ব্লাড যেতে থাকবে, ব্লাড গিয়ে এটাকে ফুলিয়ে দিবে একদম বেলুনের মতো, এবং এই 2টা তখন পেনিসটাকে ইরেক্ট করবে। এখানে যার ব্লাড সার্কুলেশনই কম, তার এর যে মাসুল গুলো আছে, মাসুল গুলো দুর্বল, পেনিস ইরেকশন হবে না। প্লাস তার মেন্টাল ফ্যাক্টর এখানে জড়িত, সে মানসিকভাবে অবসাদগ্রস্ত, সে এক্সস্টেড, সে ফ্যাটিগে ভুগছে। এই জন্য স্বাভাবিকভাবেই তার যৌন ক্ষমতা হ্রাস পাবে, তার মধ্যে একটা পুরুষত্বহীনতা আসবে, তার মধ্যে একটা অকাল বার্ধক্য এসে যাবে। সে জোয়ান পুরুষ, কিন্তু সে দেখা গেল যৌন ক্ষমতায় সে পারঙ্গম নয়। এবং এটা মহিলাদের মধ্যে দেখা দিতে পারে। তাহলে আমরা এই জিনিসটা আগাগোড়া জিনিসটা কি পেলাম? অবসাদ। প্রত্যেকটা অর্গানের মধ্যে দেখবেন অবসাদ। আপনার কাছে যদি এমন রোগী আসে, দেখলেন আরে বাবা তার তো পরিপাকতন্ত্রের মাঝে অবসাদ, তার পেট ভার হয়ে থাকে খাওয়ার পরে, তার পায়খানা হয় না, তার কি বলে, তার প্রস্রাবে দুর্বল, প্রস্রাবে তো আটকে থাকে, প্রস্রাবে বেগ দুর্বল হয়ে গেল, তার যৌন ক্ষমতা হ্রাস পেল। এইরকম যদি আপনি একাধিক সিস্টেম আমাদের দেখেন, আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি ইউ ক্যান থিঙ্ক অফ বেসিলাস নাম্বার 7। আমরা সাধারণত ওই যে বললাম মানসিক এবং শারীরিক দুইটাকে আমরা ভাগ করে, আমরা একটাতে পিকনিক অ্যাসিডকে একটু বেশি চিন্তা করি, আর একটাতে অ্যাসিড মিউরিক চিন্তা করি। এখানে কিন্তু দুইটা অ্যাসিড মিউরিক এবং অ্যাসিড পিকনিক দুইটা ঢুকে গেছে, দুইটার লক্ষণ এখানে কম্বাইন হয়ে গেছে। আমরা শ্বাসতন্ত্রে দেখি, শ্বাসতন্ত্র আমরা দেখছি যে তার একটা ফুসফুসি কাশ সহ শ্বাসনালীর একটা প্রদাহ থাকে, এবং তার শ্বাসটা হবে খুব শক্ত এবং আঠালো, এবং কষ্ট তুলতে তার কষ্ট হবে। কষ্ট হবে এই কারণে, কারণ তার কফ আছে, কিন্তু তার লাংসের ক্ষমতা, তার যে ইন্টারকস্টাল মাসুলের ক্ষমতা, এগুলা হ্রাস হয়ে গেছে। ওইখানে অবসাদ, অবসাদের কারণে তার কাফ আছে কিন্তু সে বের করতে পারে না। আমাদের হোমিওপ্যাথিক অনেক ওষুধ আছে, আমরা সেকশনে দেখবো যে কফ তুলতে পারে না, কত দুর্বল। যেমন আমরা যে অ্যান্টি ড্রাগ, সে তুলতে না পারে খেয়েই ফেলেছে এখানে।
সে কাছতে কাছতে কাজ তুলতে পারে না, সে বুক পর্যন্তই থাকে। থেকে গলা আসে, তারপর তার ঈশ্বরের কাছে দিয়ে খেয়েই বলেছে। এখানে বেসিলাস নাম্বার 7 ওর সেম। টিমটার যেমন দুর্বলতার কারণে সে কফ তুলতে পারে না, খেয়ে ফেলে। তারও একই অবস্থা, কফটা তুলতে পারে না তার বিকজ অফ উইকনেস ইন দ্য ইন্টারকোস্টাল মাসলস এন্ড লাংস ইটসেলফ। এবং যেহেতু কাজ তুলে ফেলতে পারে না, অনেকক্ষণ ধরে কফটা তার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে থাকে, বিধায় এই কফটা আঠালো হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং তার তার মধ্যে আছে কাছতে কাছে বুকে ব্যথাও আছে। আমরা যাই তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমে, এখানেও দেখি এই অবস্থা। কারণ হার্টের মধ্যে তো মাসুল আছে। আমরা সাধারণত বলি যে আমাদের শরীরে, তারা ছাত্র জিজ্ঞেস করার সুযোগ নেই, নিলে জিজ্ঞেস করতে, বলো তো আমাদের শরীরে কয় ধরনের মাংস বেশি আছে? আমাদের শরীরে 3 ধরনের মাংস বেশি আছে। একটা হলো যেমন হাতের যে মাংস বেশি, বাইসেপস, ট্রাইসেপস, এগুলো হলো স্কেলিটাল মাসল। এবং আমাদের যে ভিসেরা গুলো আছে, আমাদের মনে করেন ব্লাডার, যেমন ইউরিনারি ব্লাডার, তারপরে ইন্টেস্টাইন, গল ব্লাডার, মানে যেখানে মাংস বেশি থাকে ইন্টারনাল অর্গানের মধ্যে, এগুলোকে বলে আনস্টাইট মাসলস। আর শুধু হার্টকে বলে, হার্টেরটা আলাদা, এটা বলে কার্ডিয়াক মাসল। তো যেহেতু সমস্ত মাসুলকে বেসিলাস সামনে এফেক্ট করে, কাজে হার্টটা বাকি যাবে কেন? কাজে দেখা গেল যে হৃদপেশিরও দুর্বলতা দেখা যায়। এখন যদি হৃদপেশির দুর্বলতা হয়, তাহলে কি হবে? আমরা একটু যদি শুধু অ্যানাটমি ফিজিওলজির আইডিয়া থাকে, তাহলে আমরা লক্ষণগুলো আমরা বুঝতে পারি কি হতে পারে। যে হার্টটা মনে করে, এটা বলে স্ট্রোক বলি, একটা হার্ট একবার চাপ দিলে কতটুকু ব্লাড বের করতে পারে। এখন মনে করে সে দুর্বলতার কারণে এর অর্ধেক বের করতে পারে, ফুল ব্লাডটা সে এমটি করতে পারে না। আমরা যেমন ইউরিনারি ব্লাডারে দেখলাম, প্রস্রাব বের করতে গিয়েও কিছু থেকে যায়, ও হার্টের মধ্যে কি করতে হবে? হার্ট পুরোটা বের করতে পারবে না, বিধায় কি হবে? তার রক্তের চাপ কমে যাবে, তার ব্লাড প্রেশার কমে যাবে, তার নারীর গতি ধীর হয়ে যাবে। এরপরে আপনি দুর্বল পাবেন, উইক পালস পাবেন আপনি। এবং যেহেতু সে ব্লাড বেশি সাপ্লাই দিতে পারছে না, এটা সবচেয়ে বেশি সাফার করে ব্লাডের অভাবটা আমাদের ব্রেন। আমাদের শরীরে অন্য যেসব অর্গান আছে, তারা ব্লাডের অভাবে বেশ কিছু সময় টিকে থাকতে পারে, কিন্তু ব্রেন পারে না। ব্রেনের সময় মাত্র 5 মিনিট, এর মধ্যে তাকে ব্লাড সাপ্লাই দিতে হবে, নাহলে ব্রেন মরে যাবে, ব্রেন ডিজেনারেট করে যাবে। এই জন্য এখানে কি দেখা যাবে? রোগীর মূর্ছা ভাব আসবে, যেহেতু হার্ট এই যে দুর্বলতার কারণে চেপে বের করতে পারছে না, রক্তচাপ কম, পালস দুর্বল, ফলে তার ব্রেনের মধ্যেও ব্লাড সাপ্লাই কমে যাবে। এবং এই জন্য সে সহজে তার মূর্ছা হবে, মূর্ছা মানে তার সিনকোপ হবে, ফেইন্ট হয়ে যাবে। দেখা গেল কতক্ষণ দাঁড়িয়েছিল সে, দাঁড়ানোর ফলে যেহেতু ব্লাডটা উপরে যেতে কষ্ট হয় দাঁড়ানো পশ্চারে, তাহলে দেখা সে মূর্ছা যাবে। হঠাৎ করে কোনো পরিশ্রম করলে ব্লাডের নিট বেড়ে যায়, কিন্তু এই নিটটা হার্ট দিতে পারছে না, কাজে সে মূর্ছা যাবে। দেখেন লক্ষণগুলো কিন্তু আমরা বেসিলাসের লক্ষণগুলা ইজি টু রিমেম্বার, যদি শুধু এই কথাটা আমরা মনে রাখি যে তার সেন্ট্রাল যে প্যাথোলজি বা প্যাথোজেনেসিস, এটা হলো অবসাদ, ফ্যাটিগ, দুর্বলতা, উইকনেস, ওয়ারিনেস। আমরা স্নায়ুতন্ত্র এবং অস্থিপেশী তন্ত্রতে আসি, মাসকুলোস্কেলিটাল সিস্টেম, তো একই ইচ্ছা হবে, এখানে বুঝেই যায় যে তার ফাইব্রাস টিস্যু, মাসকুলার টিস্যু সবগুলা শিথিল হয়ে যাবে, তার টোন কমে যাবে। মাংসপেশির একটা টোন থাকে, তার টোনটা কমে যাবে, ফ্লাক্সিড হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, লোয়ার মোটর নিউরন লিশন এর মতো হয়ে যাবে। যারা বুঝেন লোয়ার মোটর নিউরন লিশন এবং আপার মোটর নিউরন লিশন, আমাদের শরীরে দেখেন এগুলো কিন্তু সব লাগে। এবং যারা ভালো ছাত্র, যারা ফিজিওলজি পড়েছে, অ্যানাটমি পড়েছে, ওরা সব জানে। কিন্তু আমরা যারা পড়ি নাই বা কম পড়েছি, আমরা কিন্তু এগুলো ঠকে যাবো। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো আপনি ওষুধের মাঝে আছে, আমি সময় মতো বলবো। আপার মোটর নিউরন লিশন, লোয়ার মোটর নিউরন লিশন বুঝতে হবে আপনার। আপার মোটর নিউরন লিশন হইলে হবে
স্পাস্টিক প্যারালাইসিস, সরি, লোয়ার মোটর নিউরনের মধ্যে হলে হবে ফ্লাক্সিড প্যারালাইসিস। আমাদের যে রুগী আছে, আমরা হাইপেরিকাম দিই, আমরা নেট্রাম সাল্ট দিই, তার তার হলো স্পাস্টিক প্যারালাইসিস। আবার আছে ফ্লাক্সিড রুগী আছে, ফ্লাক্সিড প্যারালাইসিস, এখানে হাইপেরিকাম দেই না ইউজুয়ালি, এখানে অন্য অন্য ওষুধ আসবে, এখানে হয়তো কোস্টিকাম আসতে পারে, এখানে হয়তো ক্লাম্বা মেটালিকাম আসতে পারে। তো এই জন্য এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি একটু যেহেতু অন্য সাবজেক্ট আলোচনা করতে একটু বলি। আপার মোটর আমাদের মোটর নিউরন, আমাদের নার্ভাস সিস্টেম দুই ভাগে বিভক্ত। অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ব্রেন থেকে আমাদের পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ার আগ পর্যন্ত, মানে স্পাইনাল কর্ড পর্যন্ত যে নার্ভাস সিস্টেম, এটা বলে আপার মোটর নিউরন। আর যেটা স্পাইনাল কর্ড থেকে আমাদের শরীরের প্রান্তদেশ পর্যন্ত, এটা হলো লোয়ার মোটর নিউরন। যদি আপার মোটর নিউরনে ক্ষতি হয়, প্যাথোলজি হয়, কিভাবে হইতে পারে? মাথায় মনে করেন আপনি হেমোরেজ হয়ে গেল, মাথায় একটা আঘাত লাগলো, কনকাশন হয়ে গেল, মাথার ব্রেনের মধ্যে এই যে রোগ হয়ে গেল, মোটর নিউরন ডিজিজ হয়ে গেল, বা তার মধ্যে মাথার যে ব্রেনের মধ্যে টিউমার হয়ে গেল, তাহলে ক্ষতিটা কোথায় হবে? আপার মোটর নিউরন এরিয়াতে। এই ক্ষেত্রে রোগীর মধ্যে প্যারালাইসিস হবে, কিন্তু এই প্যারালাইসিস হবে হাত পা শক্ত হয়ে থাকে, শক্ত, এটা বলে স্পাস্টিক প্যারালাইসিস। আর যদি তার প্যারালাইসিস হইলে হাত পা একদম শিথিল হয়ে গেছে, হাত পার কোনো কিছুই নেই, মানে সে কোনো টোনই নেই, এটা বলে লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস। আমরা এটা দেখে আমরা ধরতে পারি, গেস করতে পারি যে কোথায় তার ক্ষতিটা হয়েছে, কোথায় তার ট্রমা হয়েছে, কোথায় তার লিশন হয়েছে। সবকিছু কিন্তু আমাদের দরকার। এখানে যেটা হবে বেসিলাস নাম্বার 7, এটা হবে লোয়ার মোটর নিউরন লিশন, লোয়ার মোটর নিউরন লিশন। কারণ এখানে অবসাদের কারণে, স্নায়বিক অবসাদ, মাস্কুলার অবসাদ, এখানে আসবে ফ্লাক্সিড প্যারালাইসিস, শীতলতা এসে যাবে। তারপরে আসবে আমাদের সন্ধিগুলা, আমাদের দেখা যাবে যে জয়েন্টের মধ্যে একটা লোক ভালো করে সিঁড়ি বাই উঠতে পারছে না, কারণ তার টেন্ডন গুলা, মাংসপেশি গুলা যেটা তার চলায় সাহায্য করে, এগুলো শিথিল হয়ে গেছে, ফ্লেক্সিবল হয়ে গেছে। তাহলে এমন রোগ যদি আমরা পাই, আমরা প্যারালাইসিস রোগী পেতে পারি। তার বয়স্ক মানুষ, তার হাত পা শিথিল হয়ে গেছে, টুন হয়ে গেছে, উঠতে পারে না, এখানে কিন্তু আমরা বেসিলাস নাম্বার 7 চিন্তা করতে পারি। যদি তার লক্ষণের মূলে থাকে স্নায়বিক মাস্কুলার অবসাদ। আচ্ছা, তারপরে এইগুলো আবার বৃদ্ধি হয়, দেখেন একটু, এটা আমরা একটু মনে রাখতে পারি। আর্দ্র এবং ঠান্ডা আবহাওয়া এই বাতজ ব্যথা হয়, এই যে হাত পায়ের ব্যথাগুলো, এবং চলাফেরা শুরু করার প্রথমে, তাহলে আরামেই বুঝতে পারছি আমরা যে কি হবে, কি ওষুধ হতে পারে, কার সাথে তুলনীয় হতে পারে। আর্দ্র ঠান্ডা আবহাওয়ায় বাড়ে, চলাফেরা শুরু করার প্রথমে রাষ্ট্র। আবার উত্তাপে আরাম, সেটাও রাষ্ট্র। কিন্তু বিশ্রামে যদি আরাম হয়, সেখানে আবার একটু ব্রায়োনিয়ার একটু মানে লিম্স এসে গেল। তারপর আমরা যে হাত পায়ের বাতজ ব্যথা, এর সাথে থাকবে আড়ষ্টতা কেন হবে? ওই যে তার অবসাদের কারণে এগুলা নড়াচড়া কম করতে পারবে, তার কবজি গোড়ালি সন্ধিগুলা ইমোবাইল হয়ে পড়বে, হাত নাড়াতে পারবে না, কিছু একটা ধরতে পারবে না। একটা এক গ্লাস পানি খাবে, সে হাতটা দেখালো তার কাঁপছে, সে ঠিক মতো ধরতে পারছে না। এই যে শিথিল হয়ে যাওয়া, এইটা হলো তার নিউরোজেনিক এবং মাস্কুলার অবসাদের কারণে। এবং তা যদি হয়, এখানে আপনি বেসিলাস 7 চিন্তা করতে পারেন। কিন্তু বেসিলাস চিন্তা করতে গেলে একটা অঙ্গের অবসাদ দেখে আমরা চিন্তা করি না, উচিত আমরা দেখি তার মানসিক অবসাদ আছে, খোঁজার চেষ্টা করি, এবং তার একাধিক অঙ্গে এই অবসাদের পরিচয় পাওয়া যায় কিনা। তাইলে আপনি আরামসে বেসিলাস নাম্বার 7 দিতে পারেন, ইট উইল ডু ইটস ওন ম্যাজিক। আমরা ত্বকের মাঝে দেখি, চামড়ার মাঝে তার একটা
ঠান্ডা, ওই যে আমরা আগে বলছি ঠান্ডা আর্দ্র আবহাওয়ার একটা অনুভূতি প্রবণতা। সে ঠান্ডা বাতাস, আর্দ্র আবহাওয়া সে সহ্য করতে পারে না, অনেকটা রাষ্ট্রের মতো। আঙ্গুলের গাঁট এবং অগ্রভাগে ফাটা, এবং হাতের তালুতে আপনার রিং ওয়ার্মের মতো, দাউদের মতো উদ্বেগ থাকবে। তার নখের গোড়ায় পুঁজ হবে, পেরোনেকিয়া। নখের গোড়ায় পুঁজ হলে আমরা আমাদের অনেক ওষুধ আছে, আমরা সাইলিশিয়া চিন্তা করতে পারি, কি বলে গ্রাফাইটিস চিন্তা করতে পারি, অনেক অনেক ওষুধ আমরা দিতে পারি। এর সাথে আপনি বেসিলাস নাম্বার 7ও চিন্তা করতে পারেন। দেখলেন যে আপনি একটা পেরোনিকিয়া হয়েছে, বা আমরা বলি ফেলন বলে, অনেক সময় বলি ফেলন, নখের গোড়ায় পুঁজ ধরে আস্তে সেটাও যেতে পারে। তো আপনি দেখলেন যে সাইলিশিয়ার লক্ষণ ছিল, সাইলিশিয়াতে কাজ হচ্ছে না, আপনি সেই ক্ষেত্রে বেসিলাস নাম্বার 7ও চিন্তা করতে পারেন। তাইলে দেখেন আমরা মোটামুটি যে অর্গানগুলার যে সিস্টেমগুলো আলোচনা করলাম, প্রত্যেকটাতেই আমরা এর যে পিছনে একটা কারণ পাচ্ছি, লক্ষণগুলোর পিছনের কারণ হলো অবসাদ। সেটা আমরা প্রথম হচ্ছে মানসিক অবসাদ, এবং পরবর্তীতে প্রতিটা সিস্টেমে অবসাদ। অবসাদের হলে তার সৃষ্ট লক্ষণ। কাজে আমার মনে হয় যারা এই বেসিলাস নাম্বার 7টা করবেন, খুব সহজেই এর লক্ষণগুলো আপনি ধরতে পারবেন, এবং ইউ ক্যান ইউজ ইন ইউর পেশেন্ট সবার আরামসে, এবং দিলে দেখবেন এগুলো বেশি কাজ করে। আমরা নর্মালি যেসব ওষুধ দেই, আপনি যদি সঠিকভাবে একটা অন্ত্রণ ওষুধ দিতে পারেন, এটা অনেক বেশি কাজ করবে, ত্বরিত কাজ করবে, দিয়ে দেখতে পারেন আপনি। আমরা যেসব রোগাবস্থায় তার যে ক্লিনিক্যাল ইন্ডিকেশন গুলো একটু দেখি আমরা, এটা ফলপ্রদ। একটা হলো তার স্নায়বিক অবসাদ, নার্ভাস এক্সজশন, তার উদরের অঙ্গাদি ঝুলে পড়ে, ওই যেগুলো এন্টারোপসোসিস বলে, তার ইম্পর্টেন্স, ধ্বজভঙ্গ বলে কাঁচা বাংলায় অনেক সময় আমরা বলি ইম্পর্টেন্স, প্রকাল বার্ধক্য, তার মধ্যে একটা প্রিমেজর সেনালিটি এসে যাবে, কারণ তার মধ্যে টোন নাই। আপনার শরীরের মাঝে যে ভিগার আছে, আপনার একটা আপনার একটা জোয়ান মানুষের আপনি যদি এই আর্মটা দেখেন, আর একটা প্যারালাইজড পেশেন্টের আর্ম দেখেন পাশাপাশি, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটার মধ্যে প্রাণশক্তি আছে, কোনটার মধ্যে প্রাণশক্তি নেই। তো যেটা নেই, প্রাণশক্তি নেই, সেটা এখানে অবসাদ, দুর্বলতা, শিথিলতা, রক্ত সঞ্চালনের মানে ঘাটতি, এইসব কথাবার্তা আছে। এবং এই পুরোটা জিনিস হলো বেসিলাস নাম্বার 7 এর ক্রাইটেরিয়া। তারপর আমরা আগে দেখেছি যে তার যেহেতু একটু বাতজ ব্যথা আছে, এই জন্য আঙ্গুলের গাঁটে ব্যথা থাকে, এবং আঙ্গুলের নখের মধ্যে এই যে আমরা দেখেছি পেরোনিকিয়া হয়, হাতের তালুতে দাঁত হয়, এবং নখের গোড়ার মধ্যে পুজো আমরা আগে বলেছি। তার শ্বাস আছে, পুনঃ পুনঃ মূর্ছা যায় এই রোগীরা, তার বারে বারে। তাইলে যদি আপনি একটা রোগী দেখেন, আমরা অনেক সময় মূর্ছা যাওয়া, এটা কিন্তু মানসিক আছে, আবার শারীরিক আছে। তো অনেক সময় আপনি যদি মানে অভিজ্ঞ চিকিৎসক না হন, তাহলে কিন্তু আপনাকে ঠকিয়ে ফেলবে রোগী। আমাদের চেম্বারে অনেক সময় এরকম ঘটে, রোগীর মূর্ছা যায় বারে বারে। কত মা বাবা নিয়ে আসলো, আমরা মোটামুটি যেহেতু আমি 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 42 বছর থেকে চিকিৎসক, খুব সহজেই ধরতে পারি। বা আমার আমার ডাক্তার ফাতেমা জোহরা যে আমার সাথে থাকে, ও তো আরো আগে পারে। কারণ একজন যদি আপনি খুব অভিজ্ঞ না হন, আপনার সামনে কিন্তু কনভালশন, আপনি রংলি ধরবেন এটা হলো এপিলেপসি, মৃগী হয়ে গেছে, কিন্তু এটা একদম দেখবেন যে এটা সাইকিক, এটা বলে হিস্টেরিক কনভালশন। তো এই জিনিসটা, এই যে বারে বারে মূর্ছা যায়, একজন রুগী নিয়ে আসলো আপনার কাছে যে তো বারে বারে মূর্ছা যায়, আপনি চট করে কিন্তু ও মূর্ছার চিকিৎসা দিতে যাবেন না, আগে কারণটা ধরতে হবে। মূর্ছা যাওয়ার কারণ কি হতে পারে? তার মাঝে এপিলেপসি আছে, হতে পারে তার ব্রেনের মাঝে একটা টিউমার আছে, হতে পারে তার ব্রেনের মাঝে রক্তক্ষরণ হয়েছে, এই কারণে তার এপিলেপসি হচ্ছে, এটা হলো শারীরিক কারণ। আবার হতে পারে সে ইগনিশিয়ার কেস, আমাদের নেট্রামিলের মতন কেস, তার মনের মাঝে চাপা কষ্ট আছে, দুঃখ আছে, সে এইগুলাকে
এইগুলাকে লোকের সামনে আনতে চায়, সে she wants to draw attention of family members, এই জন্য সে ভান করে। এবং এদের সময় অনেক সময় এদের ভানটা এত নিখুঁত হয় যে অভিজ্ঞ চিকিৎসক ছাড়া ধরতে পারে না। আমরা দুইটা জায়গাতে টিপ দেবো, শুধু টিপ দিলে ধরে বলবো এটা সঠিক না অঠিক, তাকে এটা এটা অন্য কথা তারপর যাই না। শুধু আমরা দেখবো যে আপনি পুনঃ মূর্ছা রোগীতে যদি আপনি ব্যাসিলাস নাম্বার 7 দিতে চান, এটা হতে হবে অরিজিনাল মূর্ছা, মানসিক হলে হবে না, মানসিক মূর্ছাতে দিলে হবে না। আচ্ছা, এর প্রধান সম্বন্ধযুক্ত ওষুধের রিলেটেড মেডিসিন ছিল বা আছে দুইটা, দেখেন আয়োডিয়াম এবং কেলিকার্ব। কেলিকার্বেরও রোগী অত্যন্ত দুর্বলতা থাকে কেলিকার্বের রোগী, এবং আয়োডিয়ামের রোগী যদিও অত দুর্বল না, সে খুব রেস্টলেস থাকে, কিন্তু তার শরীরের মধ্যে তার শরীর সে শুকাই যায়, শরীরের মধ্যে তার সাবস্টেন্স থাকে না। এছাড়া আরো ওষুধ আছে তার মধ্যে আর্স আয়োড, ব্রোমিয়াম, ফেরাম আয়োড, কেলিবাইক্রোম, কেলিব্রোম, কেলি আয়োড, কেলিনাইট্রিকাম, তারপর নেট্রাম আয়োড, মার্কুরিয়াস আয়োড। মেন আমরা জানবো শুধু আয়োডিয়াম এবং কেলিকার্ব। অর্থাৎ কিনা আপনি যদি আয়োডিয়াম এবং কেলিকার্বের রোগী হয়, কেলিকার্বের রোগী জানি আমরা অনেক দুর্বল থাকে, এদের শ্বাসকষ্ট হয়, তো এখন একটা কেসে আপনি কেলিকার্বে ফেল করলেন, একটা আয়োডিয়ামের রোগী আয়োডিয়ামের মতো ফেল করলেন, সেখানে কিন্তু আপনি চিন্তা করতে পারেন ব্যাসিলাস নাম্বার 7 হয়। প্রথমে এমনও হতে পারে আপনি ব্যাসিলাস নাম্বার 7 দিয়ে ফেল করলেন, সেখানে আপনি চুজ করবেন যে এর সাথে সম্বন্ধযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ কোনগুলো। দেখলেন আয়োডিয়াম এবং কেলিকার্ব, আপনাকে আরেকটা সুযোগ দিল, আপনি দেখেন তার লক্ষণগুলা চেক করেন, এটা আয়োডিয়ামের মতো লাগে না কেলিকার্বের মতো লাগে, আমার মনে হয় আমরা ব্যাসিলাস নাম্বার 7 যেহেতু আমরা শেষ করবো, অতটুকু আইডিয়া থাকলেও আমরা ব্যবহার করতে পারি। মেইন হলো তার শারীরিক এবং মানসিক অবসাদ, এই দুটুকু যদি আমরা মনে রাখি আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা চলে যাই ছোট দুইটা মেডিসিন, মিউটাবাইল আর একটা হলো ফিকালিস। মিউটাবাইলের নামটা হলো, কি যেন নাম হলো মিউটাবাইল। মিউটাবাইল মানে মিউটেট করতে পারে, যে মিউটেট মানে রূপান্তর করতে পারে, তার শারীরিক অবস্থার এক পর্যায় থেকে আরেক পর্যায়ে রূপান্তর করতে পারে। যেমন মনে করেন আমরা দেখি যে এই মিউটাবাইলের যে প্রজাতিটা ছিল, এই প্রজাতিটা কালচার মিডিয়া থেকে চাষ করা হয়, কালচার করা হয় মিডিয়াতে, তাহলে সে অদুগ্ধ শর্করা গাজক ছিল আগে, সেই দুগ্ধ শর্করাকে ফার্মেন্ট করতে পারতো না, এটা বলে নন ফার্মেন্টার অফ ল্যাকটোজ। এটার থেকে সে দুগ্ধ শর্করা গাজকে পরিণত হয়ে যায়, যে অন্য ব্যাসিলাসে কম হয়, এ ইজিলি হতে পারে। যেহেতু সে সহজেই অদুগ্ধ শর্করা গাজক থেকে দুগ্ধ শর্করা গাজকে পরিণত হতে পারে, অথবা দুগ্ধ শর্করা গাজক থেকে অদুগ্ধ শর্করা গাজকে রূপান্তরিত হতে পারে, এই রূপান্তর হওয়ার ক্ষমতার কারণে, এই যে মিউটেট হওয়ার কারণে তার নাম দেওয়া হয়েছে মিউটাবাইল। এই মিউটাবাইলটা এর কিছু ক্ষেত্র আমরা একটু দেখে নিচ্ছি। এর ক্ষেত্র অনেকটা, দেখেন এর প্রধান সম্বন্ধযুক্ত ওষুধ হলো পালসিটিলার। পালসিটিলার যেমন নেচার, এরও নেচারের মধ্যে আপনি এমনই পাবেন। পালসিটিলার কি দেখি আমরা, তার মধ্যে একটা পর্যায়ক্রমিক মানে পুনরাবৃত্তি আছে। পালসিটিলার রোগী মনে করেন হঠাৎ করে সে হাসে, হঠাৎ করে আবার সে কাঁদে, তার এক সময় একটা চর্ম উদ্বেগ হলো, ইরাপশন হলো, ইরাপশনটা কমে গিয়ে হাঁপানি হয়ে গেল, হাঁপানি ভালো হয়ে আবার চর্ম উদ্বেগ হয়ে গেল। এই যে একটা পর্যায়ানুক্রমিতা, এটা পালসিটিলার একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা জানি যে অবস্থান্তর ঘটে পালসিটিলার ঘটে, মানসিক এবং শারীরিক দুই স্তরেই। এই এই মিউটাবাইলেরও একই অবস্থা, তার
রোগীরা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে ছট করে রূপান্তরিত হয়ে যায়, এবং তার জন্মের মধ্যে যেহেতু আছে রূপান্তরের ক্ষমতা, তার ক্যারেক্টার মধ্যে দেখা যাচ্ছে এই ক্ষমতাটা সে মানে দেখায়। এই জন্য দেখা গেল যে যে রোগগুলো আমরা দেখি এক অবস্থা থেকে আরেক অবস্থাতে চলে যায়, আবার ফিরে আসে। এই যে রূপান্তর ক্রমিক একটা অবস্থা রোগী, এখানে আমরা পালসিটেলা যদি দেই, বারো আমাদের ওষুধ আছে এরকম দিলাম, দিয়ে যদি আমরা ফেল করি, তাহলে আমাদের মাথায় যেন থাকে যে মিউটেবল, মিউটেট করে অবস্থার রূপান্তর করে, এক অবস্থা থেকে সোজা আরেক অবস্থা চলে যায়। সে একবার হাসে আবার কাঁদে। তার দেখা গেল যে তার তার হাঁপানি ছিল, হাঁপানি কমে ডায়রিয়া হয়ে গেছে, ডায়রিয়া হয়ে ভালো হয়ে গেলে আবার হাঁপানি হয়ে গেছে। এই যে অবস্থা, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া, এই ধরনের রোগী যদি আমরা পাই, আমরা মিউটেবলকে চিন্তা করতে পারি। কাজেই আমার মনে হয় মিউটেবলকে মনে রাখাও কঠিন নয়। আমরা যদি শুধু এই সেন্ট্রাল যে তার ক্রাইটেরিয়াটা, যে সে সহজেই রোগী এক লক্ষণ থেকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যেতে পারে, রূপান্তর করতে পারে। আমরা এরা দেখি যে সাধারণত মূত্রাশয় প্রদাহ, সিস্টাইটিস, এলবুমিনুরিয়া, হাঁপানি, বিভিন্ন প্রকার চর্মরোগ, এবং ওই যে বললাম অল্টারনেটিং কন্ডিশন, এইগুলোতেই এর বেশি ব্যবহৃত হয়। এবং এর প্রধান সম্বন্ধযুক্ত ওষুধ হলো পালসেটিলা এবং কেলিসালফার। তো কেলিসালফার পালসেটিলার চাচাতো ভাই। এই জন্য পালসেটিলার লক্ষণের মতো করে যদি আপনি চিন্তা করেন, তাহলে মিউটেবল আপনি চিনে যাবেন। মিউটেবলের মেন্টালিও পালসেটিলার মতো, শারীরিক লক্ষণের বেলাও পালসেটিলার মতো রূপান্তরশীল, এক অবস্থা থেকে আরেক অবস্থাতে যায়। আমার মনে হয় আমরা মিউটেবল এর চেয়ে বেশি আমাদের জানার দরকার নেই, অতটুকু জানলে আমাদের চলে। এখন আমরা যাচ্ছি আরেকটা এবং শেষ, আলহামদুলিল্লাহ কি বলে 52 আজকে আমাদের শেষ হয়ে যাবে। ফিটালিস একদম সহজ, একদম সহজ। কি সহজতা? এই কারণে যে ফিটালিসের সবচেয়ে সম্বন্ধযুক্ত পরিপূরক হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে সিপিয়া। এজন্য একদম যে পালসিটিলার যে আবিষ্কারক, আর পালসিটিলার বলছি, কন্ট্রোল যে আবিষ্কারক এডওয়ার্ড বাকের সময় থেকেই তারা বলতেন যে দেখা গেছে যে ফিকালিস জীবাণুটা যখন অন্ত্রে পাওয়া যায়, এই রোগের লক্ষণগুলা সিপিআর মতো, সিপিআর লক্ষণ নিয়ে আসে। এটা একটা অবজারভেশনাল ফ্যাক্ট। এবং দেখা গেল যে সিপিআর মতো লক্ষণ নিয়ে যদি কোনো রোগী আসে এবং সিপিআর দিলেন কাজ দিল না, আপনি ফিকালিস দিলেই কাজ করে। মজা, এটা চমৎকার। আমরা এটা বলি কমপ্লিমেন্টারি মেডিসিন। আমি দেখলাম সিপিআর মতো রোগী আমাদের কাছে আসেই। একটা রোগী আসতে পারে, মনে করেন তার জরায়ুর সমস্যা নিয়ে আসতে পারে, তার লিকুরিয়ার সমস্যা নিয়ে আসতে পারে, তার মেন্টাল সমস্যা নিয়ে আসতে পারে, সিক, মেন্টালি সিক, ডিপ্রেসিভ ইলনেসের রোগী। তো যদি সিপিআর রোগী সাধারণত আমরা দিকে এরা হালকা পাতলা হয়, এদের যে হিপটা ছোট থাকে, পুরুষের হিপ মতো থাকে, হালকা পাতলা গরম, এরা অত্যন্ত শীতকাতর হয়। সিপিআর রোগী গোসল করেন একদম একদম কি বলে এটার নাম, শরীর নামের একদম মানে চাচাতো বোন গোসল করে না, শীতকাতর, মেজাজ খুব কড়া। মেজাজ শুধু কড়া না, সে এমনকি তার আপনজন স্বজন, আমরা সবাই জানি সিপিআর, আপনজন স্বজনের প্রতিও তার বিতৃষ্ণা আসে যায়, তার পুরা সংসারের প্রতি বিতৃষ্ণা আসে যায়, এবং সে আস্তে আস্তে শুকিয়ে যায়। তার শরীরে যদি যদি দেখা গেল তার ফিমেল পেশেন্ট, সিপিআর যদি বেশিরভাগ ফিমেলই হয়, তো তার লিকুরিয়া হয়, প্রচুর লিকুরিয়া হয়, এবং এটা অনেকটা হাজাকর স্রাব হয় সিপিআর রোগী। এবং সিপিআর বলা হয় যে যেহেতু সিপিআর কাটল ফিশ থেকে হয়, সিপিআর রোগী বেশি হয় ফিমেল মানে ফিমেল লক্ষণে, কিন্তু পুরুষও আসতে পারে সিপিআর। তাহলে আমরা সিপিআর লক্ষণগুলো যদি আমরা জানি, তাহলে আমরা ফিকালিসের লক্ষণও জানি। এবং
আপনি যদি কোনো রোগীতে সিপিআর দিয়ে ফেল হন, সিপিআর লাইক সিমটম বাট ইউ ফেল, আপনি সহজেই ফিকালিস ব্যবহার করবেন। ফিকালিস 30 দিয়ে দেন আপনি বা 200 দেন, এন্ড ইউ সি দ্য রেজাল্ট। এটা সহজ, আমাদের সহজ হয়ে গেল এই মেডিসিনটা। সিপিআর লক্ষণগুলো যদি আমরা বেশি করে জানি, দেন উই নো দ্য সিম্পটোমেটিক অফ ফিকালিস, এবং এর প্রয়োগ ক্ষেত্র আমরা জানি। প্যাটারসন বলছেন, দেখেন আমি যেসব রোগীর মল পরীক্ষায় এই অন্ত্র জীবাণুটি পেয়েছি, সেসব ক্ষেত্রে রোগীতে প্রাপ্ত লক্ষণ সমষ্টি সিপিআই কেই সদৃশ ওষুধ হিসাবে নির্দেশ করতে দেখেছি। তো আমরা আল্লাহর বহুত শুক্রিয়া জ্ঞাপন করছি আমি কিন্তু এই লেকচারটা মুঠো পড়ার সুযোগ পাইনি, মুঠো না। আমি গত রবিবার থেকে দৌড়াচ্ছি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ বানিয়েছেন, আজকে ঢাকা। আলহামদুলিল্লাহ তবু আমরা আজকে ভালোভাবে শেষ করতে পারলাম। এই সঙ্গে যেহেতু আমাদের টাইম আছে, আমরা সাইকোটিক কোর, খুব ইম্পর্টেন্ট মেডিসিন, আমরা ওইদিন পড়েছি। সাইকোটিক কোর একটু রেপার্টরিটা আমরা একটু দেখে নেব, যেহেতু আমাদের সময় আছে। আমি কনফিউশন ড্র করার আগে আমি রেপার্টরিতে যাচ্ছি। সাইকোটিক কোর, আমরা সাইকোটিক কোরে আমার মনে আমরা আমাদের মনে আছে, সাইকোটিক কোরটা একটু নিয়ে আসবো। আমরা সাইকোটিক কোরতে বলছিলাম তার মেইন ক্রাইটেরিয়া ছিল ইরিটেবিলিটি। তার শারীরিক এবং মানসিক পর্যায়ে ইরিটেবল থাকে ওরা, মেজাজটা খিটখিটে মেজাজ, শরীরের মাঝে নানা জায়গায় প্রদাহ হয়। আমরা এবং এবং দেখেছিলাম ওরা খুব অ্যাংরি থাকে, খুব সেন্সিটিভ থাকে, রেস্টলেস থাকে, এরা খুব টিমিড থাকে, উইপিং থাকে, অন্ধকারে ভয় করে, একা থাকায় ভয় করে, অ্যানিমেলে ভয়, কুকুরে ভয়, একা থাকার ভয়ের কারণে সে একা ঘুমাতে পারে না। আমরা সিলেক্টেড কিছু রুব্রিক আমরা দেখি। আমরা একটা দেখবো যে সে সে অন্ধকারে তার ভয় হয় এবং একা থাকায় ভয়, অন্ধকারে ভয়, একা থাকায় ভয়। তাই আমরা একটু যাবো মাইন্ড, ফিয়ার, অন্ধকার, ডার্ক, দেখি আমাদের সাইকোটিক কো, এই দেখেন সাইকোটিক এসওআইসি, সাইকোটিক কো, অন্ধকারে ভয়, একা থাকায় ভয়, একা থাকায় ভয়, হ্যালো, একা থাকায় ভয়, এখানেও সাইকোটিক কো আছে, এই যে সাইকোটিক কো। ভাই আচ্ছা, তারপর আমরা দেখি ওরা কুকুরে ভয় আছে এবং দাঁত দিয়ে নখ কাটে। কুকুরে ভয়টা আমরা যাই, আমি বেশি সময় নেব না, জাস্ট এটা দেখাচ্ছি, কারণ এর রেপার্টরি অন্তর্সের রেপার্টরি আগে ছিল না, এটা খুব রিসেন্টলি এই রেপার্টরিতে অ্যাড করা হয়েছে। এই জন্য জাস্ট ইম্পর্টেন্ট রুব্রিক গুলো যেন আপনাদের খুঁজে তো বেশি বের করতে পারবেন, আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। এই যে সাইকোটিক কো আছে ফেয়ার ডগের মধ্যে, তারপর আছে দাঁতের নখ কাটে, দাঁতের নখ কাটলে আমাদের মাথায় আছে মেডোরিনাম, নেট্রামিউ, দেখি আমরা ছোট পাচ্ছি এর মধ্যে। বাইটিং নেই, কোথায় যাবো? বাইটিং নেই, মেন্টাল লক্ষণে যাবো, তাহলে বাইটিং, বাইটিং নেই, দেখেন আপনি মেডোরিনামের সরাসরি পাবেন, মেডোরিনাম, নেট্রামিউ, আবার এই যে সাইকোটিক কো, সাইকোটিক কো আছে দেখেন। আবার আমরা দেখেছি যে এর এর সাধারণত লক্ষণগুলো পিরিয়ডিক্যাল, এক সপ্তাহ পরে পরে আসে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে এর লক্ষণগুলো। হেডেক গুলো প্রতি সপ্তাহে সপ্তাহে, মাইগ্রেনের ব্যথা হয়। তাহলে এটা আমরা একটু দেখি, প্রতি সপ্তাহ সপ্তাহ তার লক্ষণগুলো আসে। আমরা কোথায় যাবো? যে মাথা ব্যথা যদি যাই, তাহলে আমরা হেডে যাই, মাইগ্রেনের ব্যথা সপ্তাহ সপ্তাহে আসে। পেইন পেরিওডিক্যাল, পেইন পেরিওডিক্যাল,
সপ্তাহে সপ্তাহে তাহলে যাব উইক উইক এভরি উইক এভরি উইক। এই যে দেখেন সাইকোটিক কো আছে, সাইকোটিক কো আছে, সাইকোটিক কম্পাউন্ড আছে। আবার যদি বলি আমরা যে সপ্তাহে সপ্তাহে আসে কিন্তু বেশ কিছুদিন থাকে, মানে এসে একদিনে শেষ করা। সাধারণত আমরা দেখি যে মাইগ্রেনের ব্যথা এসে ওই দিনই শেষ হয়ে যায়, একটা কিন্তু অনেক দিন থাকে। তাহলে এটা আমরা কি দেখি একটু লাস্টিং ফর ডেজ। দেখেন দিন একটা মজা আছে, সপ্তাহে সপ্তাহে এসে একদিন না অনেক দিন থাকে, এটা কিন্তু সব ওষুধে পাবেন না। এটা একদম একক, সাইকোটিক কম্পাউন্ড একদম একক, সপ্তাহে সপ্তাহে এসে সাথে সাথে যায় না, কয়েকদিন থাকে। মাথা ব্যথা আর মাইগ্রেনের ব্যথা, তাহলে মাইগ্রেন রোগীতে আপনি সাইকোটিকও দিতে পারছেন। এবং তার যে তার ঘামের একটা পিকুলারিটি আছে, তার ঘাম হলো রাত মানে মধ্যরাতের পর থেকে 4টা পর্যন্ত তার ঘাম হয়। আমরা এটা একটু দেখি, তার পার্সপাইরেশন, জরুরি রোগীতে আমরা সাধারণত পাই এগুলা। পার্সপাইরেশন অফ স্কাল, আচ্ছা মাথার ঘামটা, মাথার ঘামটা, পার্সপাইরেশন অফ স্কাল, পার্সপাইরেশন অফ স্কাল, midnight midnight আফটার 4টা পর্যন্ত থাকে, মধ্যরাত থেকে 4টা পর্যন্ত তার মাথা ঘামতে থাকে। একক ওষুধ। কোনো বাচ্চার থাকতে পারে, বাচ্চাদের রাতে মাথা ঘামে মারা বলে অনেক সময়, কিন্তু এই টাইমটা যদি হয় যে মধ্যরাতের পর থেকে 4টা পর্যন্ত, তাহলে একক ওষুধ হলো সাইকোটিক কম্পাউন্ড। দেখেন সাইকোটিক কম্পাউন্ড। এবং তার মাথা ব্যথা, তার গরমে আরাম, এরকম ওষুধ কিন্তু কম পাবে। মাথা ব্যথা সাধারণত ঠান্ডা দেওয়া হয়, ঠান্ডা বাতাস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়, কিন্তু গরম দিলে আরাম মাথা ব্যথায় এমন ওষুধ কম। তাহলে আমরা এটা একটু দেখি এখানে সাইকোটিক কম্পাউন্ডের কোনো ক্ষেত্র আছে কিনা। পেইন, হেড পেইন, পেইন, warmth ml, warmth ml, তারপর হিট ml। আরো ছোট করতে পারি, পালসেটিং পেইন। আরে বাপরে, এটা সাধারণত পালসেটিং পেইন, মানে বেলেডোনার মধ্যে আছে, ল্যাকিসিসের মধ্যে আছে, গ্লোনোইনের মধ্যে আছে, কিন্তু একদম একক ওষুধ যে কি মাথার ব্যথা, পালসেটিং মাথা ব্যথা দপদপ করছে, গরম দিলে আরাম, একটা ওষুধ, এবং সেটা হলো সাইকোটিক কো। দেখেন সেটা হলো সাইকোটিক কো, মানে সে এমনি তার রেপার্টিতে জায়গায় নেই, এর মধ্যে কেমন লক্ষণ দেখা যায় দেখেন। আবার এই ব্যথা রেস্টে কমে যায়, রেস্টে কমে, মাথা ব্যথা রেস্ট নিলে কমে। এখানে আমরা দেখি মাথা ব্যথা রেস্ট নিলে কমে, গরম দিলে কমে, গরম দিলে কমে, এবং রেস্ট দিলে কমে। রেস্ট, রেস্ট ml, পালসেটিং পেইন, রেস্ট ml যদি সাইকোটিক কো। মাথার ব্যথা থাইলে গরম দিলে কমলে এটা সাইকোটিক কো। আবার যদি শুয়ে পড়ে সে রেস্ট নেয়, বিশ্রাম নেয়, তাহলে আরাম, সেখানেও সাইকোটিক কো। তার আমরা দেখি যে অনেক রোগী চোখের আশেপাশে শৈলিন থাকে, অনেক সময় কিডনি রোগী আমাদের কাছে আছে, রেনাল ফেলিয়ার নিয়ে, এদের পুরো চোখের চারদিকে যদি ফোলা থাকে তাহলে আমরা এক ওষুধ দিই, যদি নিচের পাতা ফোলা থাকে আরেক ওষুধ দিই, উপরের পাতা ফোলা থাকলে আরেক ওষুধ। তাহলে এখানে যদি আমরা দেখি যে চোখের পাতার নিচে এটা প্রায় ফোলা থাকে, কিন্তু যদি আমরা চারদিকে থাকে যে চোখের নিচে ফোলা আছে কিনা, তাহলে এই ফোলাতে সাইকোটিক কম্পাউন্ডের কি অবস্থা আমরা একটু দেখার চেষ্টা করি। চোখের নিচে ফোলে, চোখের নিচে হলে আপনি ফেসে যেতে হবে, ফেসে গিয়ে
swelling eyes, swelling eyes under, under। আবার যদি আমরা আরো যাই যে সকালে শুধু চোখের নিচটা ফুলে, সকালে ঘুম থেকে উঠলে ফোলা থাকে, একেবারে একক ওষুধ, এই লক্ষণ প্রায়ই পাওয়া যেতে পারে কিডনি রোগীতে, যে ঘুম থেকে উঠলে চোখের নিচটা ফোলা থাকে, একেবারে একক ওষুধ হলো সাইকোটিক কম্পাউন্ড। দেখেন দেখেন সাইকোটিক কম্পাউন্ড একদম একক ওষুধ। ঠোঁটের কোনা ফাটে, ঠোঁট ফাটে, এমন যদি অহরহ আমাদের কাছে আছে, এখানেও আপনি সাইকোটিক কম্পাউন্ড পাচ্ছেন। আমরা একটু 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 বের করে নেই। cracked, ঠোঁটের কোনা ফাটা, cracked, মুখের কোনা, মাউথ কর্নার্স অফ, এখানে আছে সাইকোটিক কম্পাউন্ড। ঠোঁটের কোনা ফাটে, আমরা ল্যাকটিক অ্যাসিড, সাইলিক অ্যাসিড চিন্তা করি, অ্যারামট্রিফাইলাম চিন্তা করি, এখানে সাইকোটিক কম্পাউন্ডও আছে। এখানে আমি শেষ করে দিব। আরেকটা লক্ষণ আছে, খুব ইম্পর্টেন্ট লক্ষণ আমাদের কাছে আছে, চোখের লক্ষণ। আমি বুঝি চোখের রেপার্টরি জানতে হলে আপনাকে একদম প্র্যাকটিস অফ মেডিসিনের জানতে হবে, ততক্ষণ কিন্তু আপনি বুঝবেনই না। যেমন একটা আছে হেমিওপিয়া, আমি বললাম বাবা এটা আবার কি? হেমিওপিয়া মানে অর্ধনেত্র, অর্ধেকটা দেখে, হয় ভার্টিক্যালি বাম সাইডটা দেখে ডাইন সাইড দেখে না, অথবা ডাইন সাইড দেখে বাম সাইড দেখে না, অথবা উপরের অর্ধেক দেখে নিচে দেখে না, নিচে দেখে উপরের দেখে না। এটা কিন্তু রোগী আছে, গ্লুকোমার রোগীতে আপনি পাবেন, গ্লুকোমার রোগীতেই পাবেন। এবং এই যে কোনটা থেকে কোনটা দেখে না, এটা দেখে আপনি হোমিওপ্যাথিক ওষুধ নির্ধারণ করতে পারবেন এবং কাজও দেবে, দেখতে পারেন। এখানেও আমরা সাইকোটিক কম্পাউন্ডের একটা ক্ষেত্র আছে, আমরা একটু বের করি। তার অর্ধনেত্র বলি, এগুলো বললো অর্ধনেত্র। অর্ধনেত্র আমি কোথায় পাবো? আমাকে যেতে হবে ভিশনে, ভিশন, আইয়ে না ভিশন। আচ্ছা, ভিশনে গিয়ে দিতে হবে হেমিওপিয়া। হেমিওপিয়া দেখেন, এটা যদি আপনি না জানেন এটার মিনিংটা, তাহলে কিন্তু আপনি ঠকলেন। আপনি এই যে আপনি গ্লুকোমা, গ্লুকোমা তো বুঝি আমরা বোধহয়, গ্লুকোমাতে কি হয়? চোখের ভিতরে প্রেসার বেড়েছে। এটা দুই ধরনের, একটা বলে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা, একটা বলে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। আমি ওইদিকে নাই পাই গেলাম, শুধু বলবো এরকম রুগী প্রায় পাবেন, অনেক রুগী আছে যে তার চোখের প্রেসার বেড়ে গেছে, চোখের প্রেসার মাপা যায়, এবং এদের তীব্র ব্যথা হয়, এদের চোখ লাল হয়ে যায়, এবং এদের পরে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, সে চোখে দেখে না, তার রেটিনা নষ্ট হয়ে যায়। এই প্রেসার এফেক্টের ফলে রেটিনা নষ্ট হয়ে যায়। এটা অপারেশন করে ড্রেনেজের মানে ড্রেনেজের ব্যবস্থা করতে হয়। চোখের মধ্যে পানি তৈরি হচ্ছে একুয়াস হিউমার, কিন্তু এটা ড্রেন হচ্ছে না, এর ফলে তার প্রেসার বেড়ে গিয়ে এটাকে বলে গ্লুকোমা। এবং এটা কঠিন, মানে রোগীদের জন্য এটা কঠিন। অপারেশন করে অনেক সময় সকল নেত্রালয় ইন্ডিয়াতে যেতে হয়, আধা কাজ হয়, আধা কাজ হয় না, ডিফেক্টিভ আই দিয়েই চলতে হয়। এখানে আপনি মেডিকেলি সঠিক সময়ে সঠিক যদি হোমিওপ্যাথিক ওষুধ দিতে পারেন, এই মেডিকেলি আপনি কেস ভালো করে ফেলতে পারেন। গ্লুকোমাই গিয়ে গ্লুকোমার একটা লক্ষণ হলো হেমিওপিয়া। আমি এটা না বুঝলে কি আমি ব্যবহার করতে পারবো? সেই জন্য আমরা বলি হোমিওপিয়া মানে অর্ধনেত্র, সে পুরো জিনিসের অর্ধেক দেখে। এই হেমিওপিয়ার মধ্যে ভার্টিক্যাল হেমিওপিয়া, ভার্টিক্যাল হেমিওপিয়া মানে উপর নিচে, হয় ডান সাইড দেখবেন আর বাম সাইড দেখবেন। আর এটা হলো ট্রান্সভার্স, খালি উপরেরটা বা নিচে, আর এটা হলো ভার্টিক্যাল, বাম অথবা ডান। এখানে সাইকোটিক কম্পাউন্ড আছে, এখানে সাইকোটিক কম্পাউন্ড আছে, লিথিয়াম কার্ব আছে, ফসফেটাম আছে, সাথে সাইকোটিক কম্পাউন্ড আছে। আচ্ছা, আমরা শেষ করে বলছি। একটু 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 নাকের পলিপাস, নাকের পলিপাস নিয়ে অনেক রোগী আমাদের হোমিওপ্যাথের কাছে আসে, এবং অনেক হোমিওপ্যাথ ভাই তারা এটাকে নাকের মধ্যে কেমিক্যাল কটারি দিয়ে হোমিওপ্যাথির নামে ভালো করে।
ভাই আপনি কোটারিতে ভালো করেন, অসুবিধা নেই, বাট হোমিওপ্যাথির নাম কেন? আপনি বা হোমিওপ্যাথির পরিচয় দিবেন কেন? ইট ইজ নট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আপনি কোয়াক, ইউ আর এ কোয়াক। কোটারি দিয়ে ভালো করছে আর হোমিওপ্যাথির বদনাম দিচ্ছে না। তারপরে কি, আরে আপনি তো পলিপাসই চিনেন না। আপনি আনেন এইসব কোয়াকদের নিয়ে আসেন, ধরে দেখেন এর চিনে কিনা। একদম সিম্পল একটা জিনিস, নাকের পলিপাস, এটা কিন্তু দুঃখজনক ভাবে আমরা চিনি না। আমি সবার কথা বলছি না, নিশ্চয়ই অনেক অভিজ্ঞ ভাই আমরা জানেন। আবার আমি নিজে দেখেছি অনেকে জানেন না, ছাত্ররাও জানে না, ছাত্রদেরকে যারা শিখাবে ওরাও জানে না অনেক জায়গায়। এইটি কিন্তু আমাদের এখানে আমাদেরকে দুর্বল করে দিচ্ছে কিন্তু। এবং দেখা গেল সে পলিপাস চিকিৎসা করতে গিয়ে ও পুরাই দিচ্ছে এইচআইটি, হাইপারট্রফিক ইনফিউরিয়র টর্বিনেট, ওটাকে পুড়ে দিচ্ছে, দিয়ে বলে যে পলিপাসের চিকিৎসা করছে। কত ডেঞ্জারাস অবস্থা থেকে। এই জন্য দেখি আমরা ম্যাথমেটিক্যাল ক্লাসের পরে আমি একটা ভাবছি ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপর। কারণ আমি চাই আমাদের হোমিওপ্যাথিক ভাইরা যেখানে দুর্বল ওই জিনিসগুলো আমরা নিয়ে আসবো আমাদের এই হোমিওপ্যাথিক পরিষদের এই ক্লাসে। গতানুগতিক না, মেডিকেল এখন এগুলো পড়াচ্ছি আমরা বিকজ তো আমরা জানি না অনেকেই, এই জন্য নিয়ে আসছি। ওইটা এখন এক বলে পড়ানোর জন্য এই ক্লাস ব্যবহার করবো না আমরা, কারণ এগুলো আমরা জানি। এই জন্য আমার ইচ্ছা আছে দেখি হয়তো সামনে শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশন শেখানোর জন্য, জেনারেল ক্লিনিক্যাল এক্সামিনেশন, একদম সিস্টেমেটিক ক্লিনিক্যাল এক্সামিনেশন শেখানোর জন্য আমি দেখি ভাবছি হয়তো 8টা 10টা ক্লাস হয়তো আমরা নিতে পারি। এবং তখন আমরা দেখবেন যে অতি সহজে কেউ যদি আমার চেম্বারে আসেন, আমি জাস্ট 2 দিন আসলে আপনাকে জীবনের তরে শিখিয়ে দিতে পারবো যে কোনটা পলিপ আর কোনটা এইচআইটি। অবশ্যই পারবে, অবশ্যই পারবে, শুধু কেউ শিখাচ্ছে না বিদায় অনেকে আমরা পারি না। যেটা আমরা পলিপের মাঝে দেখি সাইকোটিক কম্পাউন্ড দিতে পারি আমরা, নোজ পলিপ, পলিপাস, দেখেন এখানেও সাইকোটিক কম্পাউন্ড আছে, সাইকোটিক কম্পাউন্ড আছে। আমার মনে হয় আমরা এর বেশি আমি যাচ্ছি না। আমি রেপার্টরি রুব্রিক্সে যেহেতু আমরা সময় শেষ হয়ে আসছে, ও না সময় তো আছে 9টায় শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আর 5-7 মিনিট নিব। আমরা একটু এখানে ফিরে যাচ্ছি। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, বললাম যে আমি খুব টায়ার্ড এবং দৌড়ের উপরেই আমি ছিলাম সারাটা দিন। তবুও ক্লাসটা আমি মনে করি যে সুন্দরভাবে শুরু করেছিলাম। এবং হয়তো আমার অনেক অভিজ্ঞ ভাই বা ছাত্রছাত্রী যদি কেউ থাকে, তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন বলে আমি 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 মনে করতে পারি। কারণ পঞ্চম হয়তো অনেকে কোনোদিন পড়েন নেই, অনেকে হয়তো নামও জানে না, আর অনেকে হয়তো বেশিরভাগ হয়তো ব্যবহার করে আমরা করি না। কিন্তু এই যে একটু পরিচিতি করে দেওয়া, এতে যদি আপনি এখন অর্থনৈতিক বই পড়েন, তাহলে কিন্তু আপনি সব বুঝবেন, একেবারে সব বুঝবেন। এবং ইউ ক্যান ইউজ ইন ইউর পেশেন্ট, এবং পেশেন্টের ব্যবহার করে আপনি পেশেন্টও লাভবান হবে, আপনিও লাভবান হবে। কারণ অনেক কেসে আমরা অন্তর্নসূদ ব্যবহার করি যেখানে সাধারণত আমাদের যেগুলা কমন হোমিওপ্যাথিক ওষুধ, এখানে যে আমরা ফেল করি। নানা কারণ হতে পারে, আমার কাছে মনে হচ্ছে আপাতত সদৃশ হোমিওপ্যাথিক ওষুধ, হয়তো আপাতত সদৃশ হয়নি, তাও হতে পারে। কিন্তু যখন আমরা দেখি যে একটা ওষুধ দিয়েও আমি সতর্কভাবে দিয়েও ভালো হচ্ছে না, তখন আমরা তার রিলেটেড অন্তর্ন ওষুধটা আমরা এই কেসে দিতে পারি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে ওই ওষুধটা ফেল করেছে, অন্তর্ন ওষুধ এখানে তার কাজটা শেষ করে দিয়েছে। অনেকে আমার কাছে জানতে চাইছে যে এর ওষুধ সমাতে বাংলাদেশে মোটামুটি যেহেতু 8টা মেডিসিন, 4টা পাওয়া যায় বিভিন্ন জায়গায়। আমিও দেখেছি 4টা পাওয়া যায়, বাকি 4টা পাওয়া যাচ্ছে না। আমি উদ্যোগ নিচ্ছি, ইংল্যান্ডে আমার ভাই আছে বা আরো বন্ধু বান্ধব আছেন, এদের মাধ্যমে 8টা ওষুধেই 3টে পটেন্সি, যেহেতু এটা 50 মিলিসিমেলে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমাদের কিছু করার নাই। এটা ব্যবহার করতে হলে আপাতত সেন্টাসিমিলি ব্যবহার করতে হবে। পরে যদি আমরা 50 মিলিসিমেল
কোথাও পাই, তাইলে তখন আমরা ফিটনেস ব্যবহার করতে পারবো। আপাতত এর 3টে পোটেন্সি 30, 200 এবং 1 এই 3টে বেশি লাগে। এই 3টে পোটেন্সি 8টা মেডিসিন, মানে 24টা মেডিসিন। আমি চেষ্টা করছি, দোয়া করেন আমি সফল হই। এই মেডিসিন গুলো একদম ইংল্যান্ডের সবচেয়ে নাম করা যে ফার্মেসি, যারা অরিজিনালি ওষুধ তৈরি করে, এদের কাছ থেকে আনা। আমি লিকুইডে নিয়ে আসবো, এনে আমরা একদম ফাইলে আমরা বডি ভিজিয়ে আপনাদেরকে আমরা একটা 24টা, বললাম 3-8 24টা 3টে পোটেন্সি 8টা মেডিসিন 24টার একটা প্যাকেট করে খুব সুলভ মূল্যে, এটা কোনো লাভের জন্য না, খুব সুলভ মূল্যে আপনাদের কাছে দেওয়ার ব্যবস্থা করবো। এটা দেখে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এটা হলে আমরা পরিষদের তরফ থেকে জানিয়ে দিব। আমি এখানে একটু বলতে পারি যে আমাদের এখানে পরিষদের বাইরেও আমাদের অনেক ভাইরা আছেন। আমরা কিন্তু এই ক্লাসটা শুরু করেছিলাম যে আমাদের পরিষদের যারা সদস্য আছে তাদের মানোন্নয়নের জন্য, তাদের জন্য এই যে কন্টিনিউইং মেডিকেল এডুকেশনের নিয়ে এই ক্লাসটা, যে তাদেরকে আমরা তাদের জ্ঞানের মানে মানোন্নয়ন করবো, আমরা তো জ্ঞান এবং অভিজ্ঞতা মানে বিনিময় করে। এখানে আমরা স্বাগত জানাই এবং আমরা আনন্দিত যে পরিষদের বাইরেরও অনেকে এই সুবিধাটুকু দিচ্ছেন। আমরা শুধু আপনাদের কাছে এই নিরিখে আমি আবেদন জানাবো যে দেখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ 1970 সালে মার্চ মাসে প্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশের সর্বপ্রাচীন হোমিওপ্যাথিক সংগঠন, পেশাজীবী সংগঠন। এর প্রায় প্রত্যেক জেলায় আমাদের সংগঠন আছে। কোনো কোনো জায়গায় এখন নেই, আমরা সেটা করতে যাচ্ছি, আমরা করে ফেলবো খুব শীঘ্রই আশা করি। কাজে গ্রাসরুট লেভেলে এত বড় একটা হোমিওপ্যাথিক সংগঠন, এবং যার মোটো হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, আনিমেনিয়ান হোমিওপ্যাথি, শুদ্ধ হোমিওপ্যাথি, এর চর্চা, এর ব্যবহার এবং এর প্রচার প্রসার, এর বাইরে আমাদের কিছুই নেই। এবং আপনারা যদি পরিষদের অতীত যারা ছিলেন, আপনারা যদি এইগুলা খবর নেন, দেখবেন যে এরা যারা ছিলেন এরা সবাই সাচ্চা হোমিওপ্যাথ। আমি নিজেই 1977 সালে হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েছি, 78 সালে পরিষদে ঢুকেছি। এবং আমি বলবো যে এই পরিষদের লোকদের ছত্র ছায়ায় আমি বেড়ে উঠেছি, এবং বেড়ে উঠেছি বিধায় আমি অর্গানকে ফলো করি, অর্গানের মধ্যে করে চিকিৎসা দেই, এবং আমি মনে করি যে আমি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, একজন শুদ্ধ হোমিওপ্যাথ হতে পেরেছি শুধু পরিষদের লোকদের ছত্রছায়ায়, তাদের ক্রোড়ে থাকায়। আমাদের নেতা ছিলেন তখন একদম সর্বজয় নেতা ডাক্তার চন্দ্রপ্রসাদ চক্রবর্তী। বাংলাদেশে এত বড় হোমিওপ্যাথ, এত বিশুদ্ধ হোমিওপ্যাথির এত মানে একনিষ্ঠ সাধক বাংলাদেশের জন্মেছে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশে সহ পশ্চিমবঙ্গে 50 ওষুধের নিজে উনি তৈরি করে এর প্রায় বিনামূল্যে এর প্রসার করিয়েছেন। এর পুরোধা ব্যক্তিত্ব ছিলেন চন্ডীপদ চক্রবর্তী, এবং চন্ডীপদ চক্রবর্তী ছিলেন হোমিওপ্যাথিক পরিষদের স্বপ্নদ্রষ্টা, এর 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 কি বলবো তাত্ত্বিক। তার কাছ থেকেই মানে কি বলবো স্টিমুলেটেড হয়ে হরিমোহন চৌধুরী, তারপর ডাক্তার হরিমোহন চৌধুরী, ডাক্তার কায়েসউদ্দিন আহমেদ, বীরন কৌর, ডাক্তার চন্দ্রশেখর দাস, এরা এবং আরো বহু এর পরবর্তীতে এই পরিষদকে তারা বানিয়েছিলেন। এবং একটা সময় ছিল যে পরিষদই বাংলাদেশের হোমিওপ্যাথিকে নিয়ন্ত্রণ করত, এবং বাংলাদেশে যে ওষুধ নীতি প্রণীত হয়েছে, বাংলাদেশের যে সিলেবাস তৈরি হয়েছে, এই যে সিলেবাসে ডিএসএম ছেলেরা পাস করে, পরিষদের লোকেরই তৈরি করছে এগুলো, মানে তাদের নেতৃত্বে। পরিষদ মাঝে নানা কারণে আমরা কিছুটা নিয়মান হয়ে গিয়েছিলাম। আমরা আশা করি আমরা এটাকে রিভাইভ করব। আমরা একটা নতুন কমিটি এই রিসেন্টলি আমাদের কাউন্সিলে পাস হয়েছে, তারা সবাই আমাকে সমর্থন দিয়ে আমাকে সভাপতি বানিয়েছেন, যদিও আমি মনে করি আমি এর জন্য যোগ্য না, যথাযোগ্য নই। আমি এর সাথে আরো যোগ্য ছিলেন, যেহেতু তারা আমাকে বানিয়েছেন, আমি মনে করি এটা একটা হক আমার আদায় করা লাগবে। এবং সেই হকের একটা প্রধান উদ্দেশ্য হলো শুদ্ধ হোমিওপ্যাথির প্রচার প্রসার
এই জন্য আমি বলি যে যারা আমাদের সাথে আছে তারা দয়া করে চিন্তা করে দেখুন, আপনি কোন সংগঠন হোমিওপ্যাথি করেন না, শুধু হোমিওপ্যাথি করেন, নো, এটা আপনার হলো না, আপনার দায়বদ্ধতা থেকে মুক্ত হলেন না। আপনি সাংগঠনিক ভাবে হোমিওপ্যাথির পক্ষে হোমিওপ্যাথির স্বার্থ আদায় আপনাকে সোচ্চার হতে হবে, নতুবা আপনার হক আদায় হবে না। এবং সেটা যদি আপনি করতে চান, আপনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সদস্য হন এবং বাংলাদেশে শুদ্ধ হোমিওপ্যাথির প্রচার সরকারি ভাবে বেসরকারি ভাবে প্রতিষ্ঠার জন্য আপনারা আমাদের হাতকে শক্ত করুন, নিজেরা এর নেতৃত্ব গ্রহণ করুন, এই নেতৃত্বের মধ্যে আপনার সামিল হয়ে যান। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে রাত অনেক হয়ে গেছে।